প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের আহ্বান, প্রধানমন্ত্রীর অসুস্থ প্রতিযোগিতা বন্ধের পরামর্শ। রংপুর মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের দাবি পূরণ হয়নি, কর্মবিরতিতে রোগীদের দুর্ভোগ। বাস ভাড়া কমানোর প্রতিবাদে কিশোরগঞ্জ ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। একটি দল না আসায় উপজেলা নির্বাচনে ভোট পড়েছে কম, প্রতিযোগিতা হয়নি মন্তব্য সিইসির। বর্ষার আগেই সিরাজগঞ্জে যমুনায় ভাঙন শুরু, ধসে পড়ছে নির্মাণাধীন তীর সংরক্ষণ বাঁধ। সমগ্র বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি দোলা ডরের শিরোনামগুলি বলছিলাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়িয়ে পড়াশোনার জন্য শিশুদের অতিরিক্ত চাপ না দেওয়ার তাগিদও দিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। নিরক্ষরমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে প্রতি বছরই পালন হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি স্লোগানে এবার আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়িয়ে শিশুদের চাপমুক্ত রেখে শিক্ষার আহ্বান তার। পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। অনেক সময় আমরা দেখি যে প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু খুব একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিতে পরীক্ষা বন্ধের নির্দেশনা সরকার প্রধানের। দেন আনন্দময় পাঠদানের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদও। ক্লাস 1-এ ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয়। এখন ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে। যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, এটা ঢাকা শহর হোক, সারা বাংলাদেশ হোক, এখানে ইতিমধ্যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কিন্তু এটা আরও ভালোভাবে করা উচিত যে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ১৯ জনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেন প্রধানমন্ত্রী। পুরস্কার তুলে দেন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনের হাতে লাঞ্ছনার প্রতিবাদ সহ ৫ দফা দাবিতে রংপুর মেডিকেলে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের সাধারণ রোগীরা। মঙ্গলবার কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রহিমা বেগম মারা যান। পরে তার স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে ভাঙচুর চালান। এ সময় লাঞ্ছিত হন ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তি সহ ৫ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা। সমস্যা সমাধান করে আন্দোলনকারীদের কাজে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। তাদের ধর্মঘট যৌক্তিক হতে পারে, কিন্তু এর ভোগান্তি শিকার হচ্ছে আমরা রোগীরা যারা আছি তারা। তাই উচিত হবে যে সমস্যাই হোক না কেন সেটা মিটিয়ে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই ধর্মঘট উইথড্র করে আমাদের সেবা দেয়া। ইন্টার্নিস ডাক্তার কাছে এরা থাকলে এদের কাছ থেকে আমরা সবসময় পেতাম এটা, কিন্তু এরা যে না থাকে এখান থেকে আমরা রাত্রিবেলা এমনি এটাতে চরম একটা ভোগান্তিতে পড়বো। আমরা এখানে পাবলিক প্লেসে কাজ করতেছি, আমাকে সবসময় পাবলিকদের সঙ্গে ডিল করতে হচ্ছে, তাদেরকে দেখতে হচ্ছে। আমাদের নিরাপত্তার সাথে, আমাদের নিরাপত্তার জন্যই এই কাজগুলো আমাকে করতে হবে। আমরা যদি আমাদের জব সিকিউরিটি যদি না থাকে আমরা তাহলে কীভাবে কাজ করব? এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সমঝোতা না হওয়ার পেছনে কারণ কি? জানেন যে গতকাল 10টা থেকে কর্মবিরতিতে 5 দফা দাবিতে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা আসছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই নিয়ে আসলে দফায় দফায় বৈঠক হয়েছে
পরিচালকের সাথে, প্রশাসন এবং কর্মকর্তা কর্মচারীর সাথে। আজকে অবশ্যই একটু আগেই বৈঠক হয়েছে ইন্টার্ন চিকিৎসকের সভাপতি আব্দুল হাই সিদ্দিকীর সঙ্গে। তিনি জানিয়েছেন যে তারা যেসব দাবি জানিয়েছেন সেই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, সেই বৈঠকে কিন্তু দাবিগুলো উঠে এসছে। তারপরে কিন্তু সেই দাবিগুলো মানা হয়নি। একটি দাবি শুধু মানা হয়েছে যে যারা এই ঘটনার সাথে জড়িত আছে, যারা তারা ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করেছে, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়, রংপুর কোতোয়ালি থানায়। সেখানে কিন্তু কোতোয়ালি থানার ওসির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে তদন্ত করার পরে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ইন্টার্ন চিকিৎসক আব্দুল হাই সিদ্দিকী যেমনটি জানিয়েছেন যে এই ঘটনায় আজ আগামীকাল পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে, সকাল 10টা পর্যন্ত। 10টার মধ্যে আসামিদের গ্রেফতার কিংবা আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমাদের কর্মবিরতি চলবে। তবে এ নিয়ে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের কিন্তু ভোগান্তি একটু হলেও পড়তে হচ্ছে। আমি রোগীদের সাথে কথা বলেছি, রোগীরা যেমনটি জানিয়েছেন যে ইন্টার্ন চিকিৎসকরা না থাকলে কিন্তু তাদের ভোগান্তিতে পড়তে হয়, কারণ স্বল্প সংখ্যক চিকিৎসককে কিন্তু তাদের চিকিৎসা সেবা দিতে পারছে না, এমনকি আসলে রোগীরা জানিয়েছেন। তবে পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে, পরিচালক যেমন জানিয়েছেন যে আগামীকাল 10টার মধ্যে এই সমঝোতা হবে। এই সমঝোতা হলেই আসলে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরে আসবেন। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই নিয়ে আসলে কয়েক দফা আসলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সাথে কিন্তু ঝগড়াঝাটি এবং মারপিটের ঘটনা ঘটেছে। তারা মানববন্ধন সহ বিক্ষোভ নানাবিধ কর্মসূচি কিন্তু পালন করেছে, কিন্তু কোনো কর্মসূচিতে কিন্তু তারা এক পর্যন্ত সফল হতে পারেনি বলে ইন্টার্ন চিকিৎসকের সভাপতি তিনি জানিয়েছেন। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা তেমন কিন্তু ডাক্তারের সংখ্যা অনেকটা কম হওয়ার কারণে কিন্তু এই ধরনের কিন্তু আকাঙ্ক্ষিত ঘটনা। নজরুল, আপনাকে ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও। এদিকে অতিরিক্ত বাস ভাড়া কমিয়ে দেওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জ ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকেরা। এই ঘটনায় সকাল থেকে ওই পথে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কিশোরগঞ্জ থেকে মহাখালী পর্যন্ত প্রতিজনের বাস ভাড়া নেওয়া হতো 220 টাকা। সম্প্রতি বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর অতিরিক্ত 20 টাকা কমিয়ে 200 টাকা নির্ধারণ করে দেয় স্থানীয় প্রশাসন। বৈঠকে এই বিষয়ে কোনো বিরোধ না হলেও বাস মালিকদের হঠাৎ এই সিদ্ধান্ত ভোগান্তিতে ফেলেছে সাধারণ যাত্রীদের। তবে বাস চলাচল বন্ধের বিষয়ে মালিক পক্ষের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে অচলাবস্থা নিরসনে সবার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এই রুটে প্রতিদিন শতাধিক বাস চলাচল করে। এর মধ্যে যদি যাত্রী সাধারণ যাতায়াতের কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে আমরা এটা সরজমিনে পরিদর্শন করে যাত্রীদের সাথে কথা বলে বিকল্প তাদের কি করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। এবার উপজেলা নির্বাচন প্রসঙ্গ। বড় একটি রাজনৈতিক দল উপজেলা নির্বাচন বয়কট করায় ভোটার উপস্থিতি কম ছিল। এ কারণে নির্বাচন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সিলেটে জেলা প্রশাসন কার্যালয়ে দুপুরে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি আরও বলেন, ইভিএমে ভোট গ্রহণ করা হলে কারচুপির সুযোগ থাকবে না। এজন্যই চতুর্থ ও পঞ্চম ধাপে 10টি উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে কেউ যাতে পেশি শক্তি এবং কালো টাকার জোর খাটাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সিইসি। 18 মার্চ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে বলেও আশা তার। বড় একটি দল নির্বাচনে বয়কট করেছেন। আমার ধারণা সে কারণে নির্বাচনের ব্যাপারে তাদের ভোটার আসেনি এবং সেভাবে নির্বাচনটা ওইভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে হয়তো বা তারা কম আসে। এটা কারণ হতে পারে একটা। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ 18 মার্চ। এরই মধ্যে ফরিদপুরে প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশ না নিতে সংসদ সদস্যদের প্রতি নির্বাচন কমিশনের কঠোর নির্দেশ থাকলেও ফরিদপুরে তা মানা হচ্ছে না বলে অভিযোগ করছেন অনেক প্রার্থী। জেলার 9টি উপজেলার মধ্যে ফরিদপুর সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুরের 8 উপজেলায় ভোট হবে মার্চের তৃতীয় সপ্তাহে। প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। এরই মধ্যে অনেক প্রার্থীর বিরুদ্ধে ভয়ভীতি দেখানো সহ আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচন অনেক ভয়ভীতি হুমকির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালানোরও অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু ভোট নিয়েও অনেকের রয়েছে শঙ্কা।
মাননীয় এমপি সাহেব মতিবুর রহমান নির্জন চৌধুরী সমস্ত বাধা বিপত্তি না মেনে সে তার প্রার্থীকে নিয়ে বাংলার বিভিন্ন অঞ্চলে তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনিও তো আইনের লঙ্ঘন করছেন, উনি আইন প্রণেতা কিন্তু উনি আইনের লঙ্ঘন করে যাচ্ছেন। তারা অর্থের মূল্যে সবকিছু করতে চায়, তারা বিভিন্ন জায়গায় মানুষকে অর্থ দিকে প্রভাবিত করে। সুষ্ঠু ভোট করতে আচরণবিধিতে কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা। দ্বিধার কোনো কারণ নাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তার জন্য আচরণ বিধির বাইরে কোনো কর্মকাণ্ড যাতে না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। আমরা যে কোনো অভিযোগ পেলে সাথে সাথে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। এদিকে নওগাঁর রানীনগর সহ বিভিন্ন উপজেলায় এখনও শোভা পাচ্ছে প্রার্থীদের শুভেচ্ছা ও দোয়া প্রার্থনার রঙিন পোস্টার। সেগুলো অপসারণ না করেই প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচনী কর্মকর্তা। প্রার্থীদের নির্দেশনা দিয়েছিলাম যে এ ধরনের কোনো পোস্টার যদি থেকে থাকে আপনারা সেটা প্রত্যাহার করে নেবেন, তুলে ফেলবেন নিজ দায়িত্বে, এবং সেটাই করার কথা। যদি কেউ না করে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে 17 জেলার 129 উপজেলায়। ভোট উপলক্ষে এসব উপজেলায় সাধারণ ছুটি থাকবে। এছাড়া 16 মার্চ ভোর 6টা থেকে 18 মার্চ রাত 12টা পর্যন্ত বন্ধ রাখা হবে মোটরসাইকেল চলাচল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উপজেলা নির্বাচন নিয়ে আরো খবর জানাতে এবারে বগুড়া এবং সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বগুড়ায় সহকর্মী হাসিবুর রহমানের কাছে। হাসিব, প্রার্থীদের প্রচারে কোনো অনিয়মের অভিযোগ কি পেয়েছেন কিনা এবং আচরণবিধি ঠিক রাখতে প্রশাসনের কি ধরনের তৎপরতা দেখতে পাচ্ছেন? বেশ কয়েকটি উপজেলা থেকে প্রার্থীদের নির্বাচনী যে আচরণবিধি সেটি লঙ্ঘনের অভিযোগ এসছে। আমি নিজেও দেখেছি যে শিবগঞ্জ উপজেলায় একজন প্রার্থীর গাড়ি ভেঙে দিয়েছে প্রতিপক্ষ সমর্থকরা। একই অবস্থা অন্যান্য উপজেলাতেও আছে যেখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আর নির্বাচন কমিশনের পক্ষে যারা এই নির্বাচনকে দেখভাল করছেন তারা বলেছেন যে ইতিমধ্যেই কয়েকজন প্রার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রার্থীকে নিয়ে যে আচরণবিধি সম্পর্কে ধারণা যেটি দেওয়ার কথা সেটিও তারা দিয়েছেন। ইতিমধ্যে শাহজাহানপুর উপজেলায় যে দায়িত্বে ইউনো তিনি আমাকে জানিয়েছেন যে কয়েকজনকে নিয়ে তিনি বৈঠক করেছেন এবং তাদেরকে এই নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য যে পরামর্শ দেওয়া হয়েছে সেটি এখন আগের চাইতে অনেকটা উন্নত হয়েছে, পরিবেশ ভালো হয়েছে এবং তারা আচরণবিধি মেনেও চলছে। কিন্তু এর বাইরে আরও কয়েকটি এলাকায় আমি দেখেছি যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। মূলত এই দোয়া প্রার্থনার যেসব যে ব্যানার বা ফেস্টুন ছিল সেগুলো আগের মতোই রয়েছে। আর নির্বাচনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে নির্বাচন অফিসের পক্ষ থেকে যে তারা নির্বাচনের সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। ইতিমধ্যেই 954টি কেন্দ্রের মধ্যে 666টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলো। সেগুলো নিরাপত্তা ব্যবস্থার জন্য বাড়তি জনবল নিয়োগের পরিকল্পনা তাদের রয়েছে। আর এবার মোট 12টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল চেয়ারম্যান পদে। ইতিমধ্যে 2টি উপজেলায় শেরপুর এবং আদমদিঘি এই 2টি উপজেলায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে নৌকা প্রতীকের প্রার্থীরা। এর বাইরে যে 10টি উপজেলায় নির্বাচন হচ্ছে সেখানে বেশ জোরে সোরে প্রচারণা চালাচ্ছে প্রার্থী এবং তার সমর্থকদের। কিন্তু নির্বাচনে আমরা এর আগে যেমনটা দেখেছি যে ভোটারদের মধ্যে একটা উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, সেরকম কোনো পরিস্থিতি আমার কোনো উপজেলাতেই মনে হয়নি। আমি বেশ কয়েকটি উপজেলায় ইতিমধ্যে ঘুরেছি এবং ভোটারদের সাথে কথা বলেছি, প্রার্থীদের সাথে কথা বলেছি, সমর্থকদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলেছেন যে ঠিক ভোটের জন্য যে ধরনের উৎসাহ উদ্দীপনা ভোটারদের মধ্যে আমরা বিগত বছরগুলোতে দেখেছি বা নির্বাচনের সময় দেখেছি সেই রকম কিছু তারা দেখতে পাচ্ছে না। তবে সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতি যেটি থাকবার কথা সেটি বগুড়ায় চূড়ান্ত হয়েছে এবং বগুড়ার পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য এলাকাতেও একই অবস্থা বলে আমরা সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থাটাকেও বেশ জোরদার করা হয়েছে। প্রায় 25 লাখ ভোটারের নির্বিঘ্ন ভোটদানকে সফল করবার জন্য বা চূড়ান্ত করবার জন্য প্রায় 3000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বগুড়ার 12টি উপজেলায় আগামী 18 তারিখের নির্বাচনে। হাসিবুর, আপনি আমাদের সাথে থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটের সহকর্মী মঞ্জুর আহমদের কাছে। মঞ্জুর, দ্বিতীয় ধাপে নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আর কি বলেছেন? আজ দুপুরে তিনি একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা কিন্তু আজকে সিলেটে নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। এই সভায় তিনি যেটা বলেছেন যে তারা একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে চান। সেক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন এবং তিনি যেটা বলেছেন যে এখানকার যারা নির্বাচনী কর্মকর্তারা রয়েছে তারা যাতে তাদের যে দায়িত্বগুলো আছে তারা সেই দায়িত্বগুলো যাতে নিষ্ঠার সাথে পালন করে। একটা বিষয় যেটা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার
ভোটারদের উপস্থিতি কম ছিল সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিইসির কাছে। তিনি যেটা বলেছেন যে একটি বড় রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে না, সে কারণে কিন্তু ভোটারদের মধ্যে কিছুটা আগ্রহে ভাটা পড়েছে এবং তিনি বলেছেন যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও হচ্ছে না, এমনটা তিনি বলেছেন। তবে ভোট কেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে আসতে পারে সে বিষয়ে তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন, বলেছেন যে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিয়ে তারা বাড়ি ফিরে যেতে পারে সে বিষয়ে তারা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। তো এই বিষয়গুলো মূলত তিনি বলেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যাতে এখানে কোনো ধরনের অনিয়ম না হয় নির্বাচনে। আর সিলেটে আপনি জানেন যে 12টি উপজেলায় এবার নির্বাচন হচ্ছে, দ্বিতীয় ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচন। এখানে আসলে 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ও এর মধ্যে চেয়ারম্যান পদে 59 জন প্রার্থী আছেন আর ভাইস চেয়ারম্যান পদে 73 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে এখানে 41 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 12টি উপজেলায় ভোটার আছেন প্রায় 17,95,000-এর মতো। তো এই ভোটারদের যাতে তারা নির্বাচন কমিশন যেটা বলছে যে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে আসেন সে বিষয়ে তারা কাজ করছেন এবং যে তিনি আরেকটি কথা বলেছেন যে সিইসি তিনি বলেছেন যে প্রথম ধাপেতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের সংঘাত হয়নি। তো সেই সংঘাতের ধারা থেকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে মানুষ এবং ভোট যে একটা উৎসব, সেই উৎসবের দ্বারা তারা ফিরে এসেছে। তবে তিনি সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং দ্বিতীয় ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যাতে সংঘাত মুক্ত হয় সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়ে গেছেন সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে। প্রচারণায় কি সব প্রার্থীরা সমানভাবে অংশ নিতে পারছে কিনা? তারা একটা নির্বিঘ্ন এবং আসলে প্রচারণা শুরু হয়েছে বেশ আগে থেকেই। প্রতিদিনই যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এখানে কিছু অভিযোগ আছে, ছোটোখাটো অভিযোগ, এখানে কিন্তু বড় ধরনের কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত নির্বাচনী কার্যালয়ে জমা পড়েনি। তবে এখানে আপনাকে একটা কথা বলে রাখি যে এবারের নির্বাচনে আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন প্রতিটি উপজেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি জানেন যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, তারপরেও কিন্তু বিএনপির রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট এমনও প্রার্থী আছেন, 22 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে কিন্তু বিএনপি নির্বাচনে না আসার কারণে এবং তাদের দলীয় বিধি ভঙ্গ করে যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। তারপরেও কিন্তু তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণেও কিন্তু ভোটে একটা প্রভাব রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যারা প্রার্থী আছেন সরকার দলীয় এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছাড়া তাদের কিছু অভিযোগ আছে। তারা বলছেন যে যারা সরকার দলীয় প্রার্থী আছেন তারা কিন্তু নির্বাচনে একটু বেশি প্রভাব খাটানোর চেষ্টা করছেন এবং তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, এমনটা অভিযোগ তারা করেছেন। বগুড়া এবং সিলেট থেকে উপজেলা নির্বাচনের প্রস্তুতির খবর। চট্টগ্রামে প্রায় 2 বছরে মাত্র 60,000 গ্রাহক প্রিপেইড গ্যাস মিটারের আওতায় এসেছে। সবাইকে এই সুবিধা দিতে আরও 6 বছর লাগবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষ। তারা বলছেন ধীরগতির জন্য দায়ী ভবন মালিকরাই। 2017 সালের মে মাসে চট্টগ্রামে গ্যাসের প্রিপেড মিটার বিতরণ শুরু হয়। প্রথম দফায় নাসিরাবাদ হাউজিং, ওয়ার নিজাম আবাসিক এলাকা, মেহেদিবাগ আবাসিক এলাকা, চন্দনপুরা সহ 10টি আবাসিক এলাকায় কার্যক্রম চালায় কেজিডিসিএল। এই সময়ে 6 লাখ গ্রাহকের মধ্যে মাত্র 60,000-এর কাছে এই সুবিধা পৌঁছেছে। মাঝে মধ্যে গ্যাসের চাপটা একটু কম, এই গ্যাসের সরবরাহটা একটু বাড়ায় তাহলে আমার মতে হয় ভালো হবে। প্রিপেড হওয়ার কারণে এই সচেতনতাটুকু বাড়লো যে এখন গ্যাসের ব্যবহার একটু যত্নশীল হতে হবে। এই প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়ন চান ভোক্তা অধিকার সংগঠনের কর্মকর্তারা। এজন্য সংযোগ দেওয়ার কাজে নিয়োজিত জনবল বাড়ানোর তাগিদ তাদের। প্রিপেড সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশনা ছিল, কিন্তু লোকাল লেভেলে তাদের এই প্রিপেড মিটার করার ক্ষেত্রে তাদের আগ্রহের ঘাটতি ছিল, যার কারণে সবগুলো কিন্তু প্রিপেড মিটারের আওতায় আসে নাই। এটাকে যেভাবে গুরুত্ব দিয়ে দেখা দরকার ছিল সেটা কিন্তু হয় নাই। প্রকল্প কর্মকর্তা বলছেন প্রথম দিকে গ্রাহকদের আগ্রহ ছিল কম, তাই সময় লেগেছে বেশি। প্রথম দিকে কাস্টমাররা বিষয়টাকে তারা আসলে আগ্রহ ছিল না, বুঝতে পারে না যে প্রিপেড সিস্টেমটা আসলে কত দূর আগাবে, কত দূর তারা আসলে এটা লংজিভিটি কেমন। সার্ভে টিম একাধিকবার এক কাস্টমার আঙ্গিনায় কিন্তু দেখা গেছে 4 বারও গেছে, আমাদের নোটিশ নিয়ে গেছে যে ভাই আপনি প্রিপেড মিটারে আসেন, এই সুবিধা আছে, কিন্তু আমরা সেটা সহজে আনতে পারিনি। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 246 কোটি 56 লাখ টাকা।
এতে জায়গা দিয়েছে 154 কোটি 11 লাখ এবং সরকার দিয়েছে 81 কোটি 45 লাখ টাকা। বাকি টাকা দিয়েছে কেজিডিসিএল। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সুনামগঞ্জের দিরাইয়ের স্কুল ছাত্রী হুমায়রা আক্তার মুন্নি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত এহিয়া সর্দার দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের বাসিন্দা। প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয় 2017 সালের 16 ডিসেম্বর সন্ধ্যায় দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী মুন্নিকে ছুরিকাঘাতে হত্যা করে এহিয়া। এদিকে রাজশাহীতে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার। একই সাথে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ না হয় 7 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাচালান মামলায় সাইদুর রহমান নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। হুমায়রা আক্তার মুন্নির হত্যাকাণ্ডের রায় হয়েছে। এ রায়ে আসামি ইয়াহিয়া সর্দারকে আদালত ফাঁসি দিয়েছেন। এ রায়ে আমরা বাদীপক্ষ এবং রাষ্ট্রপক্ষ অত্যন্ত সুবিচার পেয়েছি। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় আলাদা অভিযানে অস্ত্র এবং 140টি চোরাই মোবাইল সেট সহ 3 জনকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ি থেকে মালামাল চুরি এবং বিক্রি করে আসছিল। গোপন তথ্যে আজ ভোরে রিয়াজউদ্দিন বাজার থেকে চক্রটির প্রধান অলিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে স্টেশন রোড এলাকায় একটি বাড়িতে পাওয়া যায় চোরাই মালামালের গুদাম। সেখান থেকে বিপুল পরিমাণ কাপড়, জুতা এবং মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এছাড়া বাজারে চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত 2 চক্রের মূল হোতা কামরুল এবং জাহাঙ্গীরকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আরেকটা গ্রুপের যিনি অলি, সে তাকে এলাকায় কুপা অলি নামে পরিচিত। যে কোনো ঘটনায় সে অত্যন্ত দুর্ধর্ষ, কোনো ঘটনায় যে কোনো মানুষকে ডাকাতি, ছিনতাই সহ কোনো ঘটনা ঘটলে দিন দুপুরে রাত্রে সে যে কাউরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। সেই অলিকেও আমরা গ্রেপ্তার করেছি, তার কাছ থেকেও একটা ছোরা উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে গুরুতর আহত 3 শ্রমিককে ঢাকায় নেওয়া হয়েছে। বাকি 15 শ্রমিকের চিকিৎসা চলছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। মঙ্গলবার মাঝরাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবনের 2য় তলা ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। গেল রাত 12:15টার দিকে হঠাৎ করে ছাদের একাংশ ধসে পড়ে। এর নিচে চাপা পড়ে আহত হন 18 নির্মাণ শ্রমিক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য 3 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ওই ভবনের নির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে। বর্ষার আগেই সিরাজগঞ্জে যমুনার তীরে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে ধসে পড়তে শুরু করেছে নির্মাণাধীন ডানতীর সংরক্ষণ বাঁধ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং বাঁধ এলাকা থেকে বালু উত্তোলনের কারণেই বাঁধ ধসে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যমুনার ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা থেকে কাজিরপুরের শুভগাছা ও খুদবান্দি পর্যন্ত 4 কিলোমিটার এলাকায় চলছে ডানতীর সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজ। তবে এরই মধ্যে ধস দেখা দিয়েছে বাহুকা এলাকার নদীর পূর্ব পাশে নির্মাণাধীন বাঁধের 10 নম্বর প্যাকেজে। এরই মধ্যে 2 দফা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাঁধের প্রায় 80 মিটার পাকা অংশ। নির্মাণ কাজ শেষ করার আগেই ধস দেখা দেয় আতঙ্কিত এলাকাবাসী। তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই ভেঙেছে বাঁধ। নতুন করে আশ্রয়হীন হয়ে পড়ার শঙ্কায় স্থানীয়রা। তানজুদুল গাইতা তলে তালি বাত্র থাকে, নিস্তান্ত গাইতা তলে উপত্তান বুলাক দেয়। আর জিআই তার বস্তা দেওয়ার কথা, জিআই তার বস্তা তো দেয় না, দেয় হলো পাটের বস্তা। পাটের বস্তা দিলে তো বস্তা থাকবো না। যখন বস্তা ছিল তখন তার ওরকম করে ভাঙে নাকি, বস্তা উঠানোর পরে ওই বালু তোলার পরে ভাঙতেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, মাছ নদীতে চর জেগে ওঠার কারণেই তীরে চাপ পড়েছে, তাই দ্রুত চর খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে পাব তৎপর আছে বলেও দাবি কর্মকর্তাদের। ড্রেজিং এর অলরেডি উদ্যোগ নিয়েছে এবং এটা টেন্ডার হচ্ছে। ওই চরটা কেটে ফেললেই এই 9 দাস এবং ওই সন্নিহিত এলাকা থেকে
নদীর পানির চাপটা কমে আসবে এবং ভাঙনের আর সম্ভাবনা থাকবে না। এভাবে তারা ব্যবসার উদ্দেশ্যে বালি তুলে, এটা আমরা যখনই যেখানে পাচ্ছি আমাদের সামনে পড়তেছে আমরা তাদেরকে নিষেধ করছি। আমরা ক্ষেত্র বিশেষ প্রশাসনের সহায়তা নিচ্ছি। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে চলছে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকার চালসহ 17টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে অটো রাইস মিলের মালিকরা পাটের বস্তা ব্যবহার করছেন। পাটের বস্তার চাহিদা বেড়ে যাওয়ায় খাজানগর এলাকায় বস্তা তৈরির কারখানা স্থাপন করা হয়েছে। পাটের বস্তা ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। কয়েক মাস আগেও এসব চালকলগুলোতে ব্যবহার করা হতো প্লাস্টিকের তৈরি বস্তা, তবে এর দৃশ্যপট এখন আর নেই। প্রতিটি চালকলে ব্যবহার হচ্ছে দেশে তৈরি পাটের বস্তা। 3 বছর আগে যখন সরকার চাল সরবরাহের জন্য পাটের বস্তা বাধ্যতামূলক করে, তখনই কুষ্টিয়ার খাজানগরের স্বর্গপুরে ওয়াদি জুট মিল নামে কারখানা তৈরি করেন ওমর ফারুক। প্রতিদিন এই কারখানা থেকে প্রায় 10,000 পাটের বস্তা তৈরি করা হচ্ছে। এই বস্তা নিজের চালকলের চাহিদা মেটাচ্ছে, পাশাপাশি আশপাশের আরও 10টি মিলের মালিকেরা কিনছেন। এতে পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে। তাদের দিকে শর্ট হয়, শর্টের দিকে আমাগর এখানে আসে, এখান থেকে আবার কাটিং হয়, কাটিং থেকে আবার আমাগর কাছে আসে যে আমরা বস্তা করে দিই। বস্তা যদি 10,000-এর অর্ডার হয় সেই বস্তা নিয়ে আমরা হচ্ছে প্রিন্টের হেল্পারের কাছে মিস্ত্রির কাছে নিয়ে যাই। মিস্ত্রির কাছে নিয়ে যায় আবার মিস্ত্রি মেশিন দিয়ে তৈরি করে দেয়, সেটা বাইর করে আবার খুঁজে 50 টাকার বেল করি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে উৎপাদন সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা। বর্তমান প্রোডাকশন প্রায় চলতেছে 12 থেকে 14,000 বস্তা। আমি 2 মাসের মধ্যে এটা হয়তোবা আমি 30,000 বস্তাতে উন্নীত করতে পারবো। সাহায্য এবং সহযোগিতা পেলে আমি আশা করি কুষ্টিয়াতে এই জুট মিলটা আরও পরিবেশ বান্ধব আমরা করতে পারবো। সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করছে প্রশাসন। পাট শিল্পকে বাঁচাতে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পাট এবং পাটজাত দ্রব্যকে আমরা উৎসাহিত করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মোবাইল কোর্টও কিন্তু পরিচালনা করেছি। এই খাজানগরেও কিন্তু একবার মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে যে এইটার উপরে, যাতে তারা এই পাট এবং পাটজাত দ্রব্য এটাকে ব্যবহার করে। কেউ আইন লঙ্ঘন করে প্লাস্টিকের বস্তা ব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে সচেতন করতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে শুরু হয়েছে অগ্নি নির্বাপন এবং ভূমিকম্প প্রতিরোধে বিশেষ মহড়া। সকালে উখিয়ার জামতলী ক্যাম্পে মহড়ার উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে সামাল দিতে পারে সেসব বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্মীরা। পর্যায়ক্রমে উখিয়া এবং টেকনাফের সব রোহিঙ্গা ক্যাম্পেই এই মহড়া চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নারীর সমান অধিকার এবং উদ্ভাবনের জন্য পরিবর্তন শিরোনামে শোভাযাত্রা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন থেকে এই শোভাযাত্রা শুরু হয়। জিএসসি মোড় সহ নগরীর বেশ কয়েকটি সড়ক ঘুরে শেষ হয় শোভাযাত্রাটি। এতে মেট্রোপলিটন পুলিশের নারী সদস্য ছাড়াও অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা। এর আগে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য সকল ক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারীর প্রতি যে কোনো সহিংসতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট বলেও জানান তিনি। বগুড়ায় অনুষ্ঠিত হলো নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে পুরুষ সমাবেশ। জেলা প্রশাসনের সহযোগিতায় সকালে শহরের কোকন পার্কে এর আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান আস্থা ও গণ উন্নয়ন কেন্দ্র। সমাবেশে আসা বিভিন্ন শ্রেণী পেশার পুরুষেরা স্বাক্ষর দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ঘরে বাইরে নারী ও শিশু নির্যাতন বন্ধে তারা সক্রিয় থাকবেন। একই সাথে নিজ পরিবারের সদস্যদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কন্যা শিশুর সম অধিকার নিশ্চিতেও তারা কাজ করবেন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিশু ও নারীর প্রতি সহিংসতা কমে আসবে বলে জানান আয়োজকরা। নেত্রকোনায় শুরু হয়েছে 4 দিনের নাট্যোৎসব। এতে ঢাকা, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানের 6টি নাট্যদল অংশ নিয়েছে। সমাজের ইতিবাচক পরিবর্তনের চেতনায় নাট্যচর্চার অংশ হিসেবে এই উৎসব বলছেন আয়োজকরা। মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় এই উৎসবের
পরে অনিক কুমার সাহার পরিকল্পনা ও নির্দেশনায় মহুয়া থিয়েটার মঞ্চস্থ করে নাটক নাটগীতের আসর। বাঙালির বর্ণনা রীতির গল্প বলার যে আসর কেন্দ্রিক ধারা, সেটিকে তুলে ধরা হয়েছে অখিল দাস নামের এক মানুষের চরিত্রের মাধ্যমে। এতে উঠে এসেছে বাঙালির নারীদের প্রতি নির্যাতন, সহিংসতা এবং তার প্রতিবাদ। মাটি ঘেঁষা সরল জীবন আর সমাজের এসব অনিয়মের নিখুঁত উপস্থাপন দেখে মুগ্ধ দর্শকেরা। কোমলমতির ছেলেমেয়েরা অভিনয় করেছে, একটা বাস্তব মনে হলো যে একটা বাস্তব চিত্র তারা ফুটিয়ে তুলেছে। আনন্দ ঘন পরিবেশে নাটকটি মঞ্চায়ন হয়েছে, আমরা খুবই অভিভূত নাটকটি দেখে। বিনোদনের বিকল্প মাধ্যম হিসেবে থিয়েটার চর্চা সমাজের ইতিবাচক পরিবর্তন ও সৌন্দর্য নির্মাণের ভাষা হতে পারে বলে মনে করছেন নাট্যকর্মীরা। নারীদের প্রতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এটি নাটককে আসলে মঞ্চায়ন করেছে। আমরা আশা করছি এর মধ্য দিয়ে, এই নাট্য উৎসবের মধ্য দিয়ে নেত্রকোনায় নাট্য বিপ্লবের সূচনা ঘটবে। সমাজ উন্নয়নে, মানবিক মূল্যবোধের পরিবর্তনে নাট্য আন্দোলনকে বেগবান করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নাট্যদলগুলো আসছে এখানে নাট্য উৎসব অংশগ্রহণ করার জন্য। আমরা চাচ্ছি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে প্রতি বছরের নেই, এবার থেকে আমরা যে উৎসব শুরু করেছি এটা প্রতি বছরই আমরা এটা চালু রাখব। উৎসবের দ্বিতীয় দিন আজ সন্ধ্যায় পরিবেশিত হবে নাটক যবরাজব ভালোবাসা, তৃতীয় দিন ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের দেবী সুলতানা এবং চতুর্থ দিন বঙ্গলোক মঞ্চস্থ করবে গুণজান বিবির পালা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করছি সমগ্র বাংলাদেশ। শিরোনামগুলো জেনে দেব আরও একবার। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর, অসুস্থ প্রতিযোগিতা বন্ধের পরামর্শ। রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের দাবি পূরণ হয়নি, কর্মবিরতিতে রোগীদের দুর্ভোগ। বাস ভাড়া কমানোর প্রতিবাদে কিশোরগঞ্জ ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। একটি দল না আসায় উপজেলা নির্বাচনে ভোট পড়েছে কম, প্রতিযোগিতা হয়নি মন্তব্য সিইসি। বর্ষার আগেই সিরাজগঞ্জে যমুনায় ভাঙন শুরু, ধসে পড়ছে নির্মাণাধীন তীর সংরক্ষণ বাঁধ।